সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দিব, দমিয়ে রাখা যাবে না আওয়ামী লীগ, কার্যক্রম চালিয়ে যাবে, আমি শীঘ্রই দেশে ফিরব এবং ইউনূসের সকল অপরাধের বিচার করব। দেশে ফেরার ঘোষণা দিয়ে যা জানালেন শেখ হাসিনা। একটা অমানুষের অন্ধকার ঢেকে দিয়েছে আমাদের দেশকে, কালো ঝড় মানুষের জীবনটা তছনছ করে দিয়েছে। আর এটা দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্যের মুচলেখা দিয়ে যারা মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, জনগণকে বিভ্রান্ত করেছে, আজকে তাদের চেহারা সারা বিশ্বের কাছে উন্মোচিত হয়েছে। তাদের এই চরম ভাবে দেশকে যারা ক্ষতিগ্রস্ত করে এবং দেশের মানুষকে অবহেলা করে, দেশের মানুষের রক্ত চুষে পয়সা বানিয়ে বিদেশিদের টাকা দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস, সামাজিক নিরাপত্তা ধ্বংস, দেশের মানুষের জীবনের নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে, যত জঙ্গি সন্ত্রাসীদেরকে কারাগার থেকে মুক্ত করেছে, আর আমাদের অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী তাদেরকে গ্রেপ্তার করে তাদের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। আজ হাম হয়ে শিশু মারা গেল, সময়মতো তাদের টিকা দিল না। এই টিকার সব ব্যবস্থা আমি করে গেছি। ইউনিসেফের সাথে আমাদের চুক্তি, গাভীর সাথে আমাদের থেকে সাপ্লাই নিয়ে আসি। ইউনিসেফ চিঠি দিয়েছে সেই বিশ্ব ব্যাপার ইউনুসকে, সে সেদিকে দৃষ্টিও দেয়নি। সেখান থেকে ভ্যাকসিন নেবে, সেই কারণে টেন্ডারে কেনা কমিশন খেতে পারবে, পয়সা খেতে পারবে। আবার ইউনিসেফ সেই ডাস্টবিন ছবি বলে যে ইউনিসেফ নাকি তাদের নাকি দেয়নি। এটা একটা কথা হলো? এরা নিজেদের যত দোষগুলো অন্যের উপর চাপায়, এটা ওদের চরিত্র। আজকে সারা দেশের কি অবস্থা, বিদ্যুৎ দিয়েছে, আজকে বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কৃষক সার পায় না, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সব নাকি খুব সস্তায় খাওয়া। ছোট শিশু টিকার অভাবে মারা গেল, তাদের সময় মতো টিকা দেওয়া হলো না, মায়ের কোল খালি হলো। এর জবাব তো ইউনুসকে দিতে হবে, তার উপদেষ্টা নুরুজ্জামান যে ক্ষমতা এসেছে তাকেও দিতে হবে। এই কারণে একজন ক্ষমতা আসলে একটা দেশের মানুষের কি প্রয়োজন হয়, কি কাজ করতে হয়, বা নারী শিশু আবার বৃদ্ধ বনিতা তাদের কি লাগে সেটা তার জানে না। শুধু টাকা বানাতে পারে, জুয়া খেলতে পারে, মানুষের জীবন নিয়ে জুয়া খেলে, এটাই তারা জানে, আর কিছুই তারা জানে। এটাই সব থেকে দুঃখের। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে মানুষের প্রত্যেকটা অধিকার বিশ্বাসে। আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমি যত কাজ করেছি, সে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 2,62,00,000 কৃষককে আমি যে কৃষি উপকরণ কার্ড, পরিবারকে আমি পারিবারিক কার্ড দিয়েছি, যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা যা আমি দিয়েছি, আমি তো কোনো দল দেখতে যাইনি। মানুষের চাহিদা অনুযায়ী মানুষকে দিক আর না দিক, আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমার দায়িত্ব সকলের, আমি সেইভাবে নিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য আমার বাবা সারাটা জীবন সংগ্রাম করছে, বাসায় চিকিৎসা শিক্ষা নিশ্চিত করবার জন্য, একটা সুন্দর জীবন দেওয়ার জন্য। এই ক্ষমতা সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তুলে বাঙালি জাতিকে বিশ্বভাবে মাথা উঁচু করে চলার সুযোগ তৈরি করে, যে বাংলাদেশের মানুষ আর উন্নত জীবন পাবে, পেট ভরে খেতে পাবে, সুন্দরভাবে বাঁচতে পারবে। সেই লক্ষ্য সামনে নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার লক্ষ্য সামনে নিয়ে সারাটা জীবন জেল জুলুম স্বাধীন করে দিলেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে বাংলাদেশের সর্বোন্নত দেশে উন্নীত করে গেলেন। আর তখনই আঘাত আসলো 1975 সালের 15 আগস্ট। আমার বাবা, দুই ভাইয়ের স্ত্রী, আমার একমাত্র চাচা, ফুফা ভাই বোন, আত্মীয় স্বজন কাউকে ছাড়লো না। 3টে বাড়ি আক্রমণ করে এবং সেই সাথে আমার বাবা মিলিটারি সেক্রেটারি বা পুলিশ অফিসার সহ 18 জন সদস্য নির্মমভাবে হবে না বলে দায় মুক্তিও দেওয়া হলো। দায় মুক্তি দিয়েছিল কে? সেই মোস্তাক এবং জিয়া। জিয়া এসে আইনে পরিণত করলো এবং এই খুনিদেরকে বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কৃত করছে। দাঁড়াতে হবে সবথেকে কষ্ট ভোগ করছে আমাদের সাধারণ মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী, প্রত্যেকের জীবনে আজকে নিরাপত্তা। আবার দিন পরিবর্তন হবে, সকলের জীবনে নিরাপত্তা দেবো, সকল ঘরে আবার বিদ্যুৎ পৌঁছে দেবো, প্রত্যেকটা মানুষের জীবন মান আমরা। আওয়ামী লীগ পারে, আর কেউ করবেও না, করেও না, একমাত্র আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগ করবে, এবং আওয়ামী লীগ ইনশাআল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে। আর আমি, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পড়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। ইউনুসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন, তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাআল্লাহ অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো, যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় এই দেশের জনগণের কাছেই পড়ে আছে। বাংলাদেশের জনগণের জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলেন তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকেই মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মা তারের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা, দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের সাগরেদরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতির তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন। তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন। নির্দ্বিধায় জানিয়ে দেন, তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদারকি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের ওপর নির্ভর করছে। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে। এদিকে ফাঁসির আদেশ মাথায় নিয়েই দেশে ফিরতে চান শেখ হাসিনা, হতে চান বিচারের মুখোমুখি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়েই এবার দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত সাবেকই সরকার প্রধান দেশে ফিরে সরাসরি আইনি ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে আগ্রহী বলে তার দলের একাধিক শীর্ষ নেতা দাবি করেছেন। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এমন কয়েকজন আওয়ামী লীগ নেতা এই তথ্য নিশ্চিত করেছেন। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে তৃণমূলের নেতাকর্মীদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা আওয়ামী লীগ নেতাদের এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। তাদের মতে, বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই এবং এটি কেবলই মাঠের কর্মীদের চাঙ্গা রাখার একটি রাজনৈতিক কৌশল বা স্টান্টবাজি। ২০২৪ সালের ৫ অগাস্ট অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ ও গণহান্যার মামলায় ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় ঘোষণা করেছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরতে চান এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় প্রক্রিয়াগত কাজ চলছে। তার ফেরা উপলক্ষে বড় ধরনের জনসমাগম করার প্রস্তুতিও নিচ্ছে দলটি। ইউরোপ আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে বিচার ফেস করতে চান এবং তার এই মনোভাবের কথা ইতিমধ্যে ভারত সরকারকে জানানো হয়েছে। এমনকি আগামী ১৫ অগাস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে তিনি ট্রাভেল পাস চাইতে পারেন বলেও গুঞ্জন রয়েছে। টেলিগ্রামের একটি গ্রুপ কলে শেখ হাসিনা নেতাদের বলেছেন, বর্তমান বয়সে তার আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচার সম্ভাবনা আছে। ফলে দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয় তাতেও তার কোনো আক্ষেপ থাকবে না। গত বছরের ২৭ অক্টোবর নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। পরবর্তী সময়ে চলতি বছরের এপ্রিলে জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ করা হলে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা চরম কোণঠাসা ও মামলা গ্রেফতারের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
এদিকে 2026-এর বাংলাদেশ, যেখানে সঞ্চয় নয়, নাগরিকরা ভাঙছেন শেষ সম্বলটুকুও। চলতি অর্থবছরে টানা 2 মাস সঞ্চয়পত্র বিক্রিতে ধস নেমেছে। মার্চে নিট বিক্রি নেমেছে 2000 কোটি টাকারও বেশি ঋণাত্মক অবস্থায়। অর্থনীতির এই চাপের মধ্যেও দেশ চালাচ্ছে 71-এর পরাজিত শক্তির দোসররা। গণতন্ত্রের নামে প্রহসনের নির্বাচন আর জনগণের টাকায় ভুইফোর সরকারি সুবিধাভোগী এই চক্র সত্যিকারের কোনো ইস্যুতে বোবা। তাদের শাসনের প্রতিটি ক্ষত এখন লোকচক্ষুর সামনে। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, মানুষ নতুন সঞ্চয়পত্র কিনছে না, বরং পুরনো বিনিয়োগ ভাঙিয়ে ফেলছে। তার মানে নাগরিকের আস্থা তলানিতে। অথচ ঠিক এই সময়টায় ক্ষমতার মসনদে বসে থাকা 72-এর সেই চিহ্নিত রাজাকারপন্থী জোট রাজনীতির নামে প্রতারণা ছাড়া আর কিছুই দিচ্ছে না জাতিকে। সেনানিবাসের জঠর থেকে বেরোনো দলটির বড় অর্জন দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আর জঙ্গি শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া। একটি রাষ্ট্র তখনই উন্নত হয় যখন জনগণ আর বিনিয়োগকারীরা নীতি নির্ধারকদের প্রতি ভরসা রাখতে পারে। কিন্তু এই স্বঘোষিত ত্রাণকর্তারা তো আগেও দেশের সম্পদ বিদেশে পাচার ছাড়া কিছু শেখেনি। এখনও তারা একই কাজ করছে, কেবল মোড়ক বদলেছে। জামায়াত নামক জঙ্গি সংগঠনটির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই অগণতান্ত্রিক জোট গড়া সরকারের কাছে জনগণের প্রত্যাশা শূন্য, এটাই প্রতিবেদনের সবচেয়ে স্পষ্ট বার্তা। পাতানো তথাকথিত ভোটের মাধ্যমে দখল করা এই ক্ষমতার যৌক্তিকতা নেই কোনোটাই। তলাবিহীন ঝুড়িতে পানি ঢালার মতো করে সরকার বাজেট ঘাটতি মেটাতে ঋণের পর ঋণ নিচ্ছে, অথচ বনেদি খেলাপিরা পার পেয়ে যাচ্ছে। জিয়াউর রহমানের নীল নকশায় গড়া এই পার্টি রাষ্ট্রকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার স্বপ্ন বুনে যাচ্ছে দিনরাত। বৈধ সরকারকে উৎখাত করে যেভাবে দেশের অর্থনীতিকে জিম্মি করে রাখা হয়েছে, এটা বিশ্বাসঘাতকতার চূড়ান্ত নমুনা। জনগণের চোখে এখন শুধুই ক্ষোভ। এই চলমান অর্থনৈতিক দুর্দশার সরাসরি দায় বর্তমান দখলদার গোষ্ঠীর। কাজেই সংখ্যার এই মারপেচে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। এরা যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন অর্থনীতির সূচক এভাবেই নিম্নমুখী থাকবে। এদিকে বঙ্গোপসাগরে যুদ্ধজাহাজ মোতায়েনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যা ভারতের জন্য কিছুটা মাথাব্যথার কারণ হতে পারে। অভিযোগ উঠেছে যে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে মার্কিন নৌবাহিনী বাংলাদেশের বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহারের সুবিধা পাবে। বঙ্গোপসাগরে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে এই অঞ্চলটি বিশ্ব পরাশক্তিদের একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী গত 5 থেকে 7 মে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তাদের ঢাকা সফরকালে ইতিমধ্যে স্বাক্ষরিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারিক রহমানকে একটি ব্যক্তিগত চিঠিতে জানিয়েছেন যে ভবিষ্যতের অর্থনৈতিক সুবিধাগুলো জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট প্রতিরক্ষা চুক্তি দুটি চূড়ান্ত করার ওপর নির্ভর করবে। যদি ACSA চুক্তিটি স্বাক্ষরিত হয়, তবে তা মার্কিন নৌযান ও বিমানগুলোকে রক্ষণাবেক্ষণ, জ্বালানি সংগ্রহ এবং রসদ সরবরাহের কাজের জন্য বাংলাদেশের বন্দর ও বিমানবন্দরগুলো ব্যবহারের অনুমতি দেবে। এই ক্ষেত্রে চট্টগ্রাম এবং মাতারবাড়ির মতো কৌশলগত অবস্থানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এদিকে GSOMIA চুক্তিটি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদান সহজতর করবে, যা বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ রুটগুলোতে ওয়াশিংটনের নজরদারির পরিধি আরও বাড়িয়ে দেবে। নিজেদের ডক বা বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর করার অনুমতি দেওয়ার বিনিময়ে বাংলাদেশ তৈরি পোশাক খাতে 19% রেয়াতি শুল্ক এবং একটি শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি সুবিধা পাবে। প্রস্তাবিত এই পরিবর্তনটি বাংলাদেশের জন্য ব্যাপক ভূ-রাজনৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে, কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে চীনের সাথে শক্তিশালী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে বন্দর উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে।
প্রতিবেদন অনুযায়ী দেশের প্রায় ৭০% অস্ত্রই চীন থেকে আনা হয়। শেখ হাসিনা এর আগে দাবি করেছিলেন যে বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন দ্বীপে একটি সামরিক ঘাঁটি তৈরির অনুমতি দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তার উপর চাপ সৃষ্টি করেছিল। তিনি অভিযোগ করেছিলেন যে এই প্রস্তাবে রাজি না হওয়ার কারণেই তাকে ক্ষমতা হারাতে হয়েছে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবিগুলো প্রত্যাখ্যান করেছে। হাসিনা বলেছিলেন তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার বিনিময়ে এই দ্বীপটি দাবি করা হয়েছিল। এদিকে ঢাকার মিরপুরে একটি শিশুকন্যার ধর্ষণ ও খুনের ঘটনার অভিঘাতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট থেকে সাতক্ষীরায় গণবিক্ষোভের আজ প্রকৃতির অগ্নিবাণকেও হারিয়ে দিয়েছে। নির্বিকার সরকার নড়ে বসতে বাধ্য হয়েছে। সর্ববিষয়ে মুখে কুলুপ আটা প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশি রাতে মিরপুরের পল্লবীতে ওই শিশুকন্যার পরিবারের বাসভবনে গিয়ে দেখা করতে একরকম বাধ্য হলেন। তবে সেখানেও তার হয়ে নিহত শিশুকন্যার স্বজনদের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কিন্তু ৩ মন্ত্রীকে সঙ্গে নিয়ে কঠোরতম পুলিশি প্রহরায় তারেক রহমান যখন গাড়ি থেকে নেমে সেই বাড়িতে ঢুকেছেন, সেখানে কিছুক্ষণ কাটিয়ে ফের গাড়িতে এসে উঠেছেন এবং সে গাড়ি যখন ফিরে গিয়েছে তাকে ধাওয়া করেছে স্থানীয় জনতার স্লোগান, ভুয়া ভুয়া। বৃহস্পতিবার রাত 10:30টার কিছু পরে খুন হওয়া শিশুকন্যার বাড়ি থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, তার মা, বাবা এবং বড় বোনকে সান্ত্বনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা তাদের আশ্বস্ত করেছি পুলিশ দ্রুত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আসামি এরই মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি দিয়েছে। এখন চার্জশিট দেওয়ার পালা। মন্ত্রী বলেন, চার্জশিট দিতে ডিএনএ টেস্টের প্রয়োজন হয়। এই টেস্ট করতে ৪৮ ঘণ্টা সময় লাগে। সেটা শেষ হবে রবিবারের দুপুরের মধ্যে। আমরা সেদিন বিকেলের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করতে পারব। সালাউদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিহত শিশুকন্যার বড় বোনের ভরণপোষণ ও শিক্ষার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে তিনি সেই সাহায্য করবেন। ইতিমধ্যে ঢাকার আইনজীবীরা আসামির পক্ষের হয়ে আদালতে দাঁড়াবেন না বলে ঘোষণা করেছেন। মিরপুরের পল্লবীর একটি আবাসনের ফ্ল্যাটেই নিহত শিশুকন্যাটি থাকত পরিবারের সঙ্গে। স্থানীয় মডেল হাইস্কুলের ৭ম শ্রেণীর মেধাবী এই ছাত্রী মঙ্গলবার নিখোঁজ হওয়ার পরে তার মা পাশের ফ্ল্যাটে খোঁজ করতে যান। গৃহকর্ত্রী দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। পুলিশ এসে ঘরের মধ্যে শিশুটির গলাকাটা দেহ এবং বাথরুমে একটি বালতির মধ্যে খণ্ডিত মাথাটি পায়। গৃহকর্তা জাকির হোসেন ওরফে সোহেল রানা বেপাত্তা হয়ে যায়। ময়নাতদন্তে প্রমাণ মেলে ৭ বছরের শিশুকন্যাটিকে হত্যা করার আগে ধর্ষণ করা হয়। তবে ৭ ঘণ্টার মধ্যে পুলিশ প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে। তার স্ত্রী স্বপ্নাকেও গ্রেপ্তার করা হয়। স্বপ্নাই জানায় তার স্বামী বিকারগ্রস্ত। ধর্ষণের পরে প্রমাণ লোপাটের জন্য শিশুটিকে হত্যা করেছে। পরে সোহেল রানাও ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়। প্রধানমন্ত্রী মিরপুরের ওপর দিয়ে গাজীপুর যাচ্ছেন খবর পেয়ে স্থানীয় মানুষ দাবি তোলেন নিহতের বাড়ি তাকে আসতেই হবে। গতিক সুবিধার নয় বুঝে অবশেষে রাত ১০টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিএনপি নেতাদের নিয়ে শিশুকন্যার পরিবারের সঙ্গে দেখা করলেন তারেক। কিন্তু তাদের ঘিরে জনতা একটাই স্লোগান দিয়ে গেলেন, ভুয়া ভুয়া। পুলিশও নিবৃত্ত করতে পারল না মানুষকে। বাংলাদেশের আকাশ আজ এক গুমোট শোকের চাদরে ঢাকা। যে নিষ্পাপ শিশুদের হাসিতে ঘর মুখরিত হওয়ার কথা ছিল, তারা আজ নিথর দেহে বিদায় নিচ্ছে। দেশে ছড়িয়ে পড়া ভয়াবহ হামের প্রাদুর্ভাবে ৩ শতাধিক শিশুর প্রাণহানি কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় নয়। এটি স্পষ্টতই বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের অযোগ্যতা এবং ভুল অগ্রাধিকারের এক মর্মান্তিক দলিল। যখন আমাদের দেশের হাজার হাজার শিশু টিকার অভাবে ভুগছে, যখন ল্যাবে কিট না থাকায় রোগ শনাক্ত করা যাচ্ছে না, তখন রাষ্ট্রযন্ত্র ব্যস্ত বিদেশের সাথে অসম বাণিজ্যিক চুক্তির মহোৎসবে। সাধারণ মানুষের মনে আজ সঙ্গত প্রশ্ন জেগেছে, এই সরকার কি আসলেই জনগণের প্রাণ বাঁচাতে এসেছে, নাকি কেবল আন্তর্জাতিক প্রভুদের স্বার্থ রক্ষা করতে? সবচেয়ে অবাক লাগে দেশের এই ক্রান্তিলগ্নে ক্ষমতার শীর্ষে বিএনপির ভূমিকা দেখে। জনগণের এই কঠিন বিপদে পাশে না দাঁড়িয়ে তারা ব্যস্ত ক্ষমতার ভাগ বাটোয়ারা আর প্রভাব বিস্তারের লড়াইয়ে।
মুখে লম্বা-চওড়া বুলি আওড়ালেও বাস্তবে সাধারণ মানুষের স্বাস্থ্য বা সুরক্ষা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ যখন প্রতিটি পাড়ায় পাড়ায় টিকা পৌঁছে দেওয়ার লড়াই করেছে, বিএনপি তখন ক্ষমতার অলিগলিতে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তাদের এই রহস্যজনক নীরবতাই প্রমাণ করে যে তারা জনগণের চেয়ে গদির রাজনীতিকেই বেশি ভালোবাসে। এই অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের চিত্রও ছিল সবচেয়ে বড় প্রশ্ন। যেখানে দেশের শিশুদের জন্য জরুরি টিকার ডোজ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে, সেখানে তারা ব্যস্ত ছিল বহু বিলিয়ন ডলারের বোয়িং বিমান কেনার চুক্তি নিয়ে। অথচ চাইলে এই সরকারই জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে টিকা আমদানির জন্য দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে পারত। কয়েক হাজার কোটি টাকা বিমান কেনায় ব্যয় না করে সেই অর্থের একটি অংশ দিয়েই সারা দেশের শিশুদের জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নিশ্চিত করা সম্ভব ছিল। তদুপরি বিএনপিও এই সংকটকে প্রয়োজনীয় গুরুত্ব দিয়ে সামনে আনতে পারেনি। জনগণের স্বাস্থ্য আর শিশুদের নিরাপত্তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হওয়ার কথা থাকলেও ক্ষমতা আর কূটনৈতিক সমীকরণই তাদের কাছে বেশি গুরুত্ব পেয়েছে। আওয়ামী লীগ সবসময় দেশের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের সুরক্ষাই সামনে থেকেছে। জীবন রক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। বঙ্গবন্ধু যে স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং জননেত্রী শেখ হাসিনা যে স্বাস্থ্য ব্যবস্থাকে আন্তর্জাতিক রোল মডেলে পরিণত করেছিলেন, আজ তা কিট আর ভ্যাকসিনের সংকটে ধুঁকছে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত টানা কয়েক বছর আওয়ামী লীগ সরকারের টিকাদান কর্মসূচি গ্যাভি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক বিশ্বের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছিল। আমরা প্রতিটি পাড়ায় পাড়ায় টিকা পৌঁছে দিয়েছিলাম, যার ফলে বাংলাদেশ থেকে হাম ও পোলিও প্রায় নির্মূল হয়ে গিয়েছিল। অথচ আজ হাসপাতালের বারান্দায় টিকার জন্য মায়েদের আহাজারি শুনতে হয়। 409+ জন শিশুর মৃত্যু কোনো পরিসংখ্যান নয়, এটি একটি জাতীয় শোক। সবচেয়ে শঙ্কার কথা হল, এই সরকার কেবল দেশের অভ্যন্তরেই ব্যর্থ হয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদাকে ধূলিসাৎ করেছে। বর্তমানে প্রতিবেশী দেশ ও বৈশ্বিক অংশীদারদের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। একটি জনবান্ধব ও দায়বদ্ধ সরকার থাকলে আজ হয়তো দেশের বাতাস টিকার জন্য শিশুদের কান্না নয়, বরং তাদের হাসিতে মুখরিত হতো। সময় এসেছে এই অযোগ্য ও কূটনৈতিকভাবে ব্যর্থ প্রশাসনের অপরিণামদর্শী সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার।